নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার সুধী দর্শকবৃন্দ। আমি ডক্টর ডিজি স্যার। আমি আজ তোমাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি পৃথিবীর রাজনীতি যে বিষয়টির উপরে দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসের সূচনা, প্রবেশদ্বার, ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াই কি, কেন, কিভাবে তার উৎপত্তি এবং সমগ্র বিশ্ব রাজনীতি কিভাবে ঠান্ডা লড়াই দিয়ে প্রভাবিত হচ্ছে সে বিষয়টি নিয়ে। তো তার আগে আমি বলি, ঠান্ডা লড়াইয়ের আগের যে ঘটনা, 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হলো এবং এই ভয়ঙ্করতম যুদ্ধের শেষ হচ্ছে 1945 খ্রিস্টাব্দের 14 আগস্ট জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে, কিন্তু যার অফিসিয়ালি সমাপ্তি হচ্ছে 2রা সেপ্টেম্বর 1945। এই ভয়ঙ্কর বিধ্বংসী রক্তক্ষয়ী যুদ্ধে 5 থেকে 8 কোটি মানুষের মৃত্যু হয়েছে, ধ্বংস হয়েছে কয়েকশো বিলিয়ন কোটি টাকার সম্পদ। যাই হোক বন্ধুরা, আপনারা অবাক হবেন, 1945 খ্রিস্টাব্দের এই যুদ্ধে শেষ হওয়ার পরেই সমগ্র পৃথিবী জুড়ে শুরু হয়ে গেল ঠান্ডা লড়াই, স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। এই ঠান্ডা লড়াই, স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার কথাটি প্রথম ব্যবহার করেছিলেন বিশিষ্ট মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান। তিনি প্রথম কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই কথাটি ব্যবহার করেছিলেন। আসুন আমরা জেনে নিই ঠান্ডা লড়াই কি। 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই আমেরিকার নেতৃত্বে সারা পৃথিবীর বেশ কিছু রাষ্ট্রকে নিয়ে গড়ে উঠল একটা গোষ্ঠী, যে গোষ্ঠীকে বলা হচ্ছে ফ্রিল্যান্ড। এই আমেরিকা এবং তার তাবেদার গোষ্ঠী তারা চাইল সমগ্র পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক শক্তি দিয়ে প্রভুত্ব করবে এবং অপর পক্ষে আমরা দেখতে পাচ্ছি সোভিয়েত রাশিয়া তার যে সমাজতান্ত্রিক দর্শন ও সমাজতান্ত্রিক ভাবধারা নিয়ে সমগ্র পৃথিবীতে আমেরিকার প্রতিপক্ষ রূপে বা আমেরিকার অর্থনৈতিক শক্তিকে প্রতিহত করার জন্য তারাও দণ্ডায়মান হয়ে উঠল। কাজেই দুই শক্তিধর রাষ্ট্র বা দুটি বিছে একই বোতলের মধ্যে আবদ্ধ, সিচুয়েশনটা কেমন হবে? কাজেই রাশিয়ার নেতৃত্বে রাষ্ট্রবর্গ রয়েছে, আমেরিকার নেতৃত্বে রাষ্ট্রবর্গ রয়েছে। আমেরিকার নেতৃত্বে কারা কারা আছে আমরা দেখতে পাচ্ছি, ইংল্যান্ড, ফ্রান্স, পশ্চিম জার্মানি, কানাডা, জাপান, তাদের নিয়ে একটা গোষ্ঠী। এবং আমেরিকার দ্বারা প্রতিষ্ঠিত ন্যাটো, সেই ন্যাটোর প্রায় একাধিক রাষ্ট্র সদস্য যারাও এই আমেরিকার পশ্চিমী গণতন্ত্র ও অর্থনৈতিক প্রভুত্ব করার পক্ষে ছিল, তাদের নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গোষ্ঠী গড়ে উঠছে, সেটাকে আমরা বলছি ফার্স্ট ওয়ার্ল্ড বা আমেরিকার নেতৃত্বাধীন জোট। অপরপক্ষে রাশিয়ার যে সমাজতান্ত্রিক বা সাম্যবাদী ভাবধারা নিয়ে যে গোষ্ঠী গড়ে উঠেছে, সেখানে রাশিয়ারও মতাদর্শে বিশ্বাসী একাধিক রাষ্ট্র রয়েছে, যাদের মধ্যে রয়েছে আপনার বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, কিউবা, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং আমরা দেখতে পাচ্ছি যে চীন ও আরও তাদের অনুগত বেশ কিছু রাষ্ট্র। তো 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর এই যে বিভাজন, সমগ্র পৃথিবী দুটো খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে, দুটো দর্শনে বিভক্ত হয়ে যাচ্ছে। আমরা সেই ব্যাপারটাকে আপনাদেরকে একটু ম্যাপে দেখিয়ে নেব, তাহলে এটা বুঝতে আপনাদের সুবিধা হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা বা আমেরিকার এখানে অবস্থান রয়েছে, এখানে আছে কিউবা, এটা হচ্ছে ইউরোপ, এখানে আছে আপনার ইউনাইটেড কিংডম, এখানে আছে আফ্রিকা, এখানে আছে মিশর, এখানে আছে আরব আমিরশাহী, ভারত আমাদের জন্মভূমি, এখানে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং এই যে রাশিয়া। তাহলে এখানে আমেরিকা, এখানে রাশিয়া, এখানে আছে ইউনাইটেড কিংডম। আমরা আশা করি একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। বিষয় যেটা হচ্ছে যে 1945-এর পরে যে রাশিয়ার সঙ্গে আমেরিকার যে মতানৈক্য বা মতবিরোধ, এটাকে অনেকে বলছেন যে পশ্চিমী ভাবধারার সঙ্গে আপনার পূর্বের ভাবধারার পার্থক্য বা ইস্ট অ্যান্ড ওয়েস্ট আইডিওলজিক্যাল কনফ্লিক্ট বলে এটাকে অনেকে অভিহিত করছেন। এবং এই যে পৃথিবীর দুটো ভাগে বিভক্ত হয়ে যাওয়া, এটাকে বিশিষ্ট পলিটিশিয়ান আর্নল্ড টয়েনবি তিনি এটাকে বলছেন বাইপোলার পলিটিক্স বা বাইপোলারিজম।
অর্থাৎ বিশ্ব দুটি মতাদর্শে, দুটি দর্শনের দ্বারা দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেল। এবং যখনই সেই দেশের বা সেই রাষ্ট্রের অনুগত কোনো দেশের সঙ্গে কোনো দেশের সমস্যা হচ্ছে, তখন বৃহৎ শক্তিগুলো সেখানে ইনভলভ হয়ে পড়ছে। তো ঠান্ডা লড়াই প্রসঙ্গে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে নিই, যেটি হচ্ছে ঠান্ডা লড়াইয়ের কেন সূচনা হলো পৃথিবীতে, বা কেন ঠান্ডা লড়াই পৃথিবীতে আবির্ভূত হলো, বা এটার কারণ কি। এটার কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিকরা তিনটি কারণের কথা বলেছেন। একটা ট্র্যাডিশনাল ইন্টারপ্রিটেশন, একটা রিভিশনিস্ট ইন্টারপ্রিটেশন, এবং আরেকটি হচ্ছে রিয়েলিস্টিক ইন্টারপ্রিটেশন। ট্র্যাডিশনাল ইন্টারপ্রিটেশন অনুসারে বলা হচ্ছে যে সোভিয়েত রাশিয়া 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে, আপনারা একটু ম্যাপে আসুন, ভালো বুঝতে পারবেন। এই যে রাশিয়া, এই জায়গাটাতে আছে পূর্ব ইউরোপের বিভিন্ন রাষ্ট্র, এই জায়গাটার মধ্যে, অর্থাৎ রোমানিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, বুলগেরিয়া, বিভিন্ন ছোট ছোট ইউরোপিয়ান রাষ্ট্র আছে। এই রাষ্ট্রগুলোর উপরে সোভিয়েত রাশিয়ার প্রভাব বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হচ্ছিল, যেটা কিন্তু আমেরিকা, এই যে এখানে আমেরিকা আছে, আমেরিকা এটা মেনে নিতে পারেনি। রাশিয়া যে এখানে ক্ষমতা বিস্তার করছে পৃথিবীতে, এই ভূখণ্ডে, এটি আমেরিকার পছন্দ হয়নি। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ আমেরিকা চাইছে যে তার ক্ষমতা হ্রাস পাবে, যে কারণে রাশিয়ার সঙ্গে আমেরিকার একটা মতানৈক্য রয়েছে। এবং প্রথম কারণ যেটাকে আমরা বলছি যে ট্র্যাডিশনাল ইন্টারপ্রিটেশন, এই প্রথম কারণ অনুসারে ঠান্ডা লড়াই সৃষ্টির জন্য আমরা রাশিয়ার সমাজতান্ত্রিক ভাবধারা ও পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণকে চিহ্নিত করতে পারি বা করছেন ঐতিহাসিকরা। দ্বিতীয় কারণটিকে বলা হচ্ছে আপনার রিভিশনিস্ট ইন্টারপ্রিটেশন। রিভিশনিস্ট ইন্টারপ্রিটেশন অনুসারে এই যে আমেরিকা আমরা দেখতে পাচ্ছি, আমেরিকা এই যে সমগ্র পৃথিবীর উপরে সে বিভিন্নভাবে বিশ্ব ব্যাংকের সাহায্যে বা ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশনের সাহায্যে অর্থনৈতিক কর্তৃত্ব, অর্থাৎ টাকা পয়সা দিয়ে তাদের উপরে একটা তার যে ডোমিনেশন, তার যে শক্তির প্রয়োগ, সেটা করতে চাইছিল। সেটা আবার কিন্তু রাশিয়া মেনে নিতে পারছিল না। কাজেই পৃথিবীতে আমেরিকার যে ডনশিপ, সেটা রাশিয়া মানতে পারছে না, অর্থাৎ দুজনের মধ্যে একটা বিরোধ তৈরি হচ্ছে। আমরা থার্ড পয়েন্টটিকে বলছি রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক ইন্টারপ্রিটেশন, আচ্ছা আমরা না বলে বলতে পারি ইতিহাসবিদরা বলছেন। তো রিয়েলিস্টিক ইন্টারপ্রিটেশন যেটা আছে, সেখানে বলা হচ্ছে যে আসলে 1945-এর পরে সমগ্র পৃথিবী জুড়ে শুরু হওয়া এই ঠান্ডা যুদ্ধ, এটাকে বলা হচ্ছে আদর্শের লড়াই, শক্তির লড়াই। অর্থাৎ আমেরিকা তার শক্তি প্রয়োগ করতে চেয়েছে, অথবা যদি আমরা ঘুরিয়ে বলি, রাশিয়া পূর্ব ইউরোপের বলকান অঞ্চল বা পূর্ব ইউরোপের যে রাষ্ট্রগুলির নাম আমরা বললাম, সেখানে তার শক্তি প্রয়োগ করতে চেয়েছে, ক্ষমতা বা প্রভাব বিস্তার করতে চেয়েছে। এই যে একটি রাষ্ট্র, শক্তিধর রাষ্ট্র, সে পৃথিবীর কিছু দেশের উপরে নিয়ন্ত্রণ করতে চাইছে, যেটাকে আমাদের লোকাল ভাষায় বলা যায় যে এলাকা দখল, সেটা আর একটা শক্তি মানতে চাইছে না খুব। কাজেই এই শক্তি সাম্যর লড়াই, দুই রাষ্ট্রের যে শক্তি সাম্যর লড়াই, এখান থেকে কিন্তু রিয়েলিস্টিক ইন্টারপ্রিটেশনের কথা ঐতিহাসিকরা বলছেন। বিশিষ্ট ইতিহাসবিদ D.F. ফ্লেমিং তার অরিজিনস অফ দ্য কোল্ড ওয়ার গ্রন্থে বেশ কয়েকটি কারণকে চিহ্নিত করেছে ঠান্ডা লড়াইয়ের জন্য। আমরা প্রথমেই যেটা বলবো যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো এবং তারপরেই 1945 খ্রিস্টাব্দে লন্ডন সম্মেলন, সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মলোটোভের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, এদের যারা পররাষ্ট্রমন্ত্রী বা নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে রাশিয়া চেয়েছিল জার্মানির উপরে কঠোরতম শাস্তি প্রয়োগ করতে, অর্থাৎ জার্মানির থেকে প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ আদায় করতে, সেখান থেকে শিল্প সামগ্রী তুলে নিয়ে আসতে, নিজ দেশে আরো কঠোরতম স্টেপ নিতে চেয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী শক্তিবর্গ ঠিক তার বিরোধিতা করছিল, যে কারণে 1945 খ্রিস্টাব্দের এই লন্ডন কনফারেন্স বা এখান থেকে কিন্তু একটা মতানৈক্য শুরু হচ্ছে। আমরা দ্বিতীয় পয়েন্ট হিসেবে বলতে পারি ঠিক 1949 খ্রিস্টাব্দে, আপনারা আমার সঙ্গে আসুন, লক্ষ্য করুন, এই জায়গাটা ধরুন আপনার আছে জার্মানি। এই যে জার্মান দেশে
আমরা দেখতে পাচ্ছি আমেরিকার নেতৃত্বে এখানে প্রতিষ্ঠিত হচ্ছে FRG, ফেডারেল রিপাবলিক অফ জার্মান সরকার, এই পাঁচটায় প্রতিষ্ঠিত হচ্ছে। আমি এই পাঁচটায় না বলে আরো ছোট্ট করে বললে বলা হয় জার্মানির যে রাজধানী বার্লিন, বার্লিন শহরের পশ্চিম দিকে আমেরিকার নেতৃত্বে 1949 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হচ্ছে FRG সরকার, অর্থাৎ ফেডারেল রিপাবলিক অফ জার্মান সরকার। আমার অপরপক্ষে রাশিয়া, তারা কিন্তু আবার জার্মানির এই পাঁচটাতে অর্থাৎ বার্লিন সহ তার রাজধানী বার্লিনের পূর্ব দিকে প্রতিষ্ঠা করছে GDR, অর্থাৎ জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক। অর্থাৎ দুটো রাষ্ট্রই আমরা দেখতে পেলাম তাদের অনুগত সরকার তৈরি করেছে বার্লিনে, এবং তাদের উভয় শক্তি তার কর্তৃত্ব, তার শক্তির জাহির দেখাতে গিয়েছে সেখানে। এর পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ উইনস্টন চার্চিল, তিনি আমেরিকার মিসৌরি প্রদেশের ওয়েস্টমিনস্টার কলেজে একটি বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন, যে বক্তৃতার নাম হচ্ছে দ্য ফাল্টন স্পিচ। এখানে তিনি বললেন যে সমগ্র ইউরোপ রুশ সাম্যবাদের বারুদ স্তম্ভের, রুশ সাম্যবাদের বারুদ স্তম্ভের উপরে বসে আছে, অর্থাৎ সারা পৃথিবীতে সাম্যবাদ সমাজতন্ত্র ছড়িয়ে পড়বে যদি না আমেরিকা এবং ইংল্যান্ড যৌথভাবে একটা প্রতিরোধ গড়ে না তোলে, তাহলে আগামী পৃথিবী কিন্তু সাম্যবাদীদের দখল হয়ে যাবে। এই ফাল্টন বক্তৃতার পরেই আমেরিকা নড়ে চড়ে বসে এবং তার জোট গঠনের প্রক্রিয়া অনেক বেশি করে শুরু করে। এর ঠিক কিছুদিন পরে আমেরিকার বিশিষ্ট কূটনীতিবিদ, যিনি রাশিয়াতে কর্মরত ছিলেন, তার নাম হচ্ছে জর্জ এফ কেন্যান, তিনি মিস্টার এক্স ছদ্মনামে আমেরিকার ফরেন অ্যাফেয়ার্স পত্রিকাতে একটি প্রবন্ধ লিখলেন। সেই প্রবন্ধে তিনি বললেন যে সমগ্র পৃথিবী জুড়ে রাশিয়া প্ল্যান করেছে তার যে সমাজতান্ত্রিক ভাবাদর্শ, তার যে সমাজতান্ত্রিক চিন্তাভাবনা, সেটা ছড়িয়ে দেবে এবং আমেরিকা কিন্তু এখানে কোণঠাসা হয়ে পড়বে। তাই আমেরিকা সরকারের উচিত ইমিডিয়েটলি দ্য পলিসি অফ কন্টেইনমেন্ট বা বেষ্টনী নীতি গ্রহণ করা। আপনারা বলেন বেষ্টনী নীতি কি স্যার? বেষ্টনী নীতি হচ্ছে সেটাই, পৃথিবীর যে যে দেশে যেখানে যেখানে সমাজতন্ত্রের বিস্তার ঘটেছে সেই দেশগুলোকে ঘিরে ফেলা। এবং আমেরিকার রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান, তিনি বলছেন দারিদ্রতা অশিক্ষা যেখানে আছে, মানুষের মধ্যে হাংরি ক্ষুধা আছে, সেখানে কিন্তু সমাজতন্ত্র বিস্তার করবে। তাই তারা পৃথিবীর বিভিন্ন দেশকে ন্যাটোর মাধ্যমে, অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তার মাধ্যমে আর্থিক সাহায্য দিতে শুরু করলো। অর্থাৎ এর প্রত্যুত্তরে আবার রাশিয়া তার অনুগত দেশদেরকে নিয়ে গঠন করছে মিডো, ঠিক আছে কি? আমেরিকা গঠন করছে তার অনুগত দেশদের নিয়ে ন্যাটো, আবার রাশিয়া গঠন করলো মিডো বা ওয়ারাস চুক্তি সংস্থা। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে 1945-এর পরে পৃথিবী কিভাবে দুটো দর্শনে বিভক্ত হয়ে গেল, দুটো ভাবাদর্শে বিভক্ত হয়ে গেল। সবসময় একটা যুদ্ধের পরিস্থিতি, কিন্তু দুটো পক্ষই যুদ্ধ হতে দেবে না, কারণ যুদ্ধ যে বিভীষিকাময়, যুদ্ধ যে ভয়ঙ্কর ক্ষতিকর, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমগ্র পৃথিবীর কাছে প্রমাণ করে দিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, 1945 খ্রিস্টাব্দের 14 আগস্টের কিছুটা আগে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে লিটল বয় ও ফ্যাটম্যান নামে যে দুটো বোমা নিক্ষেপ করেছিল, তার ভয়ঙ্করতম প্রতিক্রিয়া কি হয়েছিল, যেটা পৃথিবী আজও অনুভব করছে। এখানেও বলে রাখি, ওই যে আমেরিকা জাপানে যে বোমা নিক্ষেপ করেছিল, এই বিষয়টাকে ইস্যু করে 1945-এর পরে রাশিয়া কিন্তু এশিয়ার দেশগুলোকে তার কোলে টানতে বা কাছে আনবার জন্য অনুপ্রাণিত করেছিল, কারণ আমেরিকা সে সময় পারমাণবিক বোম তৈরি করে ফেলেছে বা অ্যাটম বোম তৈরি করে ফেলেছে, যেটা কিন্তু সমগ্র পৃথিবীতে ওই সময়ের জন্য একটা অস্থিরতা বা একটা ভয়ের বাতাবরণ তৈরি করেছিল। তাই আমরা বুঝতে পারছি যে 1945-এর পরে পৃথিবী একটা সংকীর্ণ, একটা বিভীষিকাময় স্নায়ু যুদ্ধ, এই যুদ্ধ আবার যুদ্ধ নয়, এই সিচুয়েশনের মধ্যে প্রবেশ করেছে। যাই হোক বন্ধুরা, এই যে ঠান্ডা লড়াই বা এই যে কোল্ড ওয়ার বা এই যে স্নায়ু যুদ্ধ, এর দ্বারা পৃথিবীর কিন্তু বিভিন্ন ঘটনা 1945-এর পর থেকে চালিত হয়েছে। যেমন কি ছোটখাটো কোনো ঘটনা ঘটলে সেখানে দুটো রাষ্ট্র জড়িয়ে পড়ছিল। যেমন 1954 খ্রিস্টাব্দে
আমরা দেখতে পাচ্ছি মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল আবেদিন নাসের তিনি যখন আসওয়ান বাঁধ তৈরি করার জন্য সুয়েজ খালের জাতীয়করণ করলেন, তখন সেখানে ঠান্ডা লড়াই হেতু দুই মহাশক্তিধর রাষ্ট্রর আবির্ভাব ঘটেছে। ব্যাপারটা আরো জটিল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি 1962 খ্রিস্টাব্দে এই যে ঠিক আমেরিকার ঠিক নিচে দেখুন এই জায়গাটা, এই যে ক্যারিবিয়ান সাগর আছে, এই যে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত কিউবাকে কেন্দ্র করে আমেরিকার সঙ্গে 1962 খ্রিস্টাব্দে যে ক্ষেপণাস্ত্র সংকট তৈরি হয়েছে, সেখানেও কিন্তু রাশিয়া এবং আমেরিকা যুদ্ধের মুখোমুখি চলে এসছে। শুধু তাই নয়, আপনারা অবাক হবেন, আপনার দেশ ভারতবর্ষ কিন্তু 1947 খ্রিস্টাব্দে কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে ঠান্ডা লড়াইয়ের আবর্তের সম্মুখীন হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কোরিয়া সংকট, কিউবা সংকট, ভিয়েতনামের যে ক্রাইসিস, সারা পৃথিবী জুড়েই কিন্তু এই ঠান্ডা লড়াইয়ের আবর্তিত হয়েছে পৃথিবী। তো আমি আশা করি তোমাদেরকে ঠান্ডা লড়াই বিষয়ে একটা প্রাথমিক কনসেপ্ট আমি দিতে পেরেছি বা দেওয়ার সমর্থ হয়েছি। এখানে আরেকটি কথা বলে রাখি, এমসিকিউ কোশ্চেন হিসাবে তোমাদের যে কথাগুলো পরীক্ষাতে আসতে পারে, সেটা পিএসসি, এসএসসি, ডাব্লিউবিসিএস এর জন্য। একটি হচ্ছে ঠান্ডা লড়াই কে প্রথম ব্যবহার করেছে কথাটি, সেটা হচ্ছে 1947 সালে ওয়াল্টার লিপম্যান। মিস্টার এক্স ছদ্মনাম কে নিয়েছিল? জর্জ এফ কেন্নান। আচ্ছা, তিনি কোন পত্রিকাতে, জর্জ এফ কেন্নান কোন পত্রিকাতে দ্য পলিসি অফ কন্টেইনমেন্ট বা বেষ্টনী নীতির কথা বলেছিল? আমেরিকান ফরেন অ্যাফেয়ার্স পত্রিকাতে। আমি এবারে বলে নিই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তিভুক্ত আমরা জানি যে কয়েকটি দেশ আছে, তার বাইরেও গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ ছিল যেটি বর্তমান চাকরির পরীক্ষাতে আসছে, যেটি হচ্ছে জার্মানি, জাপান, ইতালি, তৎসহ হাঙ্গেরি, বুলগেরিয়া এবং রোমানিয়া। এটা আমাদেরকে মনে রাখতে হবে। লাস্ট আমরা বলবো যে এই যে পশ্চিম ও অর্থাৎ আমি পশ্চিম ছেড়ে দিলাম, আমেরিকার সঙ্গে রাশিয়ার বা ধনতন্ত্রের সঙ্গে সমাজতন্ত্রের বা ইস্ট অ্যান্ড ওয়েস্টের আইডিওলজিক্যাল কনফ্লিক্টের থেকে বাঁচবার জন্য ভারতবর্ষ নেতৃত্বে আরেকটি আন্দোলন শুরু হয়েছিল, অর্থাৎ জওহরলাল নেহরু শুরু করেছিল, যার নাম NAM বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। এটি একেবারেই সাংগঠনিক অফিসিয়ালি এটা রূপ পেয়েছিল, প্রতিষ্ঠান রূপে আত্মপ্রকাশ করেছিল 1961-এ, এবং জোট নিরপেক্ষ আন্দোলনে প্রায় 120টি রাষ্ট্র এর অন্তর্ভুক্ত ছিল, 17টি দেশ এবং 10টি আন্তর্জাতিক সংস্থা এর পর্যবেক্ষক হিসাবে নিয়োজিত হয়েছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1945 খ্রিস্টাব্দে যে ঠান্ডা লড়াই শুরু হয়েছে, সেটা তার কিছুটা পরে গিয়ে ত্রিমাত্রিক একটা পৃথিবী তৈরি হয়েছে। অর্থাৎ একদিকে আমেরিকার নেতৃত্বে ধনতান্ত্রিক ও পশ্চিমী গণতন্ত্রের দেশগুলিকে নিয়ে একটা গোষ্ঠী, রাশিয়ার নেতৃত্বে আর একদিকে আছে সমাজতান্ত্রিক ও মার্কসিস্ট ভাবনা দর্শনীয় একটা গোষ্ঠী, এবং ভারতবর্ষ ও তৃতীয় বিশ্বের দেশ বা সদ্য উন্নয়নশীল দেশগুলোকে নিয়ে আর একটা গোষ্ঠী তৈরি হয়েছে, যার নাম জোট নিরপেক্ষ বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট একটা গোষ্ঠী। অর্থাৎ পৃথিবী 3টে গোষ্ঠীতে বিভক্ত হচ্ছে। এবং 1945-এর পর থেকে অনেকের মতে, বিশেষ করে জর্জ এফ কেন্নান তার দ্য অরিজিনস অফ দ্য কোল্ড ওয়ার গ্রন্থে বলছেন যে 45 বছর এই যুদ্ধ চলেছে, এবং এই যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন ঘটনা পরিচালিত হয়েছে, আজকেও কিছুটা হচ্ছে। যদিও রাশিয়া মাঝে পড়ে 1990-এর পর থেকে সে ক্ষমতা হ্রাস পেয়েছিল, বর্তমানে তার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। যাই হোক, আমরা একেবারেই উপসংহার বলতে পারি, সেখানে একটু বলে দিই যে ঠান্ডা লড়াইকে কেন্দ্র করে পৃথিবীর কোন কোন ভূখণ্ডে সব থেকে বেশি সমস্যা তৈরি হচ্ছে। প্রথমত আমরা চলে আসছি এখানটাতে, অর্থাৎ কিউবা সংকট, এখানে আসছি আমরা ইজিপ্টে সুয়েজ সংকট, এখানে আসছি ভারতের ঠিক এই জায়গাটাতে কাশ্মীর সংকট। আমরা এদিকে একটু দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে গেলে সেখানে আমরা দেখতে পাবো কোরিয়া, ভিয়েতনামের যে ক্রাইসিসগুলোর কথা। এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি ঠিক রাশিয়ার পশ্চিম তীরে, রাশিয়ার আর কি পশ্চিম দিকটাতে এবং আমেরিকার পূর্ব দিকটাতে এই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে, বুলগেরিয়া, যুগোস্লাভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া ইত্যাদি প্রভৃতি দেশ, এই দেশগুলোতে আমেরিকা এবং রাশিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করেও কিন্তু প্রতিনিয়ত 1945 থেকে 1980, 85 বা 90 পর্যন্ত একটা মনের কষাঘাত
বা একটা মনের দান্দিকতা চলেছে। যদিও আজকের পৃথিবী ঠান্ডা লড়াই থেকে অনেকটা মুক্ত। আশা করি আপনাদের আমার ক্লাস কিছুটা বুঝতে পেরেছো। যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে স্ট্যান্ড করানোর জন্য আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।